জানো, তুমি এমন করছো কেন? ওই নষ্টা মেয়েকে নিয়ে এত চিন্তা কিসের তোমার? তুমি শুধু চেয়ে চেয়ে দেখো ওই মেয়েকে আমি কি করি। এখন আসো সোনা, তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিব, তোমার মাথায় হাত বুলিয়ে। একটা মেয়ের আদর সোহাগের কাছে সবকিছু হার মানে, আমাকেও হার মানতে হলো। বালিশে মাথাটা লাগালাম, নীলা হাত বোলাতে লাগলো। ভালোই আরাম পাচ্ছি। ইস, নীলার মতো যদি একটা মেয়েকে বউ করে পেতাম। কখন যে নীলার আলতো ছোঁয়ায় ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকাল হয়ে এলো, রিমিকে ডাকতে লাগলাম শুয়ে থেকে। রিমি, এই রিমি। জবাব দেওয়ার মতো শক্তি রিমির কাছে নেই। রিমি ঘরে ঢুকে আঁচল দিয়ে নিজের মুখ লুকিয়ে চলে যেতে লাগলো। এই, কোথায় যাচ্ছিস? আর এভাবে নিজের চেহারা লুকিয়ে রাখছিস কেন? রিমি খুব আস্তে আস্তে বলতে লাগলো। আমার চরিত্রবান স্বামীর চরিত্র দেখে লজ্জায় আর থাকতে না পেরে নিজের চেহারা নিজেই নিজের শাড়ির আঁচলে লুকালাম। বাহ, এই বুঝি আমার চরিত্রবান স্বামী। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। রিমির চুলের মুঠি ধরে যা, ঘরটা ঝাড়ু দিয়ে আমাদের জন্য নাস্তা বানা। রিমি আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি হয়তো তার হয়ে নীলাকে কিছু বলবো। এই, কি ভাবছিস মূর্তির মতো দাঁড়িয়ে থেকে? নীলা কি বলেছে শুনতে পাসনি? রিমি নিরুপায়, তাই কিছু না বলে ঘর ঝাড়ু দিতে লাগলো। ঘর ঝাড়ু দেওয়া শেষ। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস? যা এখন। রিমি বের হয়ে যাচ্ছে, এমন সময় নীলা। এই শোন, এখন থেকে আমার অনুমতি ছাড়া যখন তখন হুট করে এ ঘরে ঢুকবি না, মনে থাকে যেন। মাথা নিচু করে সব কিছু সহ্য করে রিমি চলে গেল। নীলা দরজাটা বন্ধ করে দিল। আমি আর নীলা আবার দুজনে শুয়ে রইলাম। একটু পরে রিমি দরজার পাশে এসে আওয়াজ দিল। কে? আমি আপনাদের কাজের মেয়ে। নাস্তা বানানো শেষ, সাহেবকে নিয়ে খেতে আসেন। তুই যা, আমরা আসতেছি। রিমির মুখে কাজের মেয়ে আর সাহেব ডাকটা শুনে কেমন জানি অনুভূতি হলো আমার। নীলা আর আমি দুজনে খেতে বসলাম। কি ব্যাপার, তুমি এখনো এখানে কি করো? নাকি হিংসে হচ্ছে আমাদের এই সম্পর্ক দেখে? হিংসে কাকে করব আর কেন করব? আমার আদর্শবান স্বামী তো আর আমায় রেখে 2 টাকা একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে না। নীলা কেঁদে কেঁদে আমাকে বলতে লাগলো। দেখেছো জানো, তোমার সামনে এই কাজের মেয়েটা আমাকে কি বলছে? নীলার কান্না দেখে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তাই রিমিকে একটা চড় মেরে ক্ষমা চাও ওর থেকে। কখনোই না। ওর মতো 2 টাকা দামের একটা নষ্টা মেয়ের কাছে আমি কখনোই মাথা নত করব না। কাকে তুই নষ্টা বলছিস? নীলাকে? আরে নষ্টা তো তুই। বিয়ের আগে নিজের শরীর অন্যদের বিলিয়ে দিয়েছিস। সরি বল, নয়তো তোকে এই বাড়ি থেকে বের করে দেব। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ভয়ে রিমি নীলাকে সরি বলতে বাধ্য হলো। খাওয়া শেষ করে আমি আর নীলা উঠে গেলাম। আর রিমি বুক ভাষায় চোখের জলে। তুমি কি এখন চলে যাবে? হুম। কেন? না, এমনি। চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। বেরিয়ে যাব ঠিক এমন সময় নীলা রিমিকে বলে। এই শোনো, আমার জানুকে তোমার কাছে রেখে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল রাখবে। আর হ্যাঁ, যখন তখন ওর কাছে গিয়ে ওকে বিরক্ত করবে না। চলো জানু। নীলাকে একটু এগিয়ে দিয়ে একটা রিকশায় উঠিয়ে দিয়ে এলাম, সাথে কিছু টাকাও দিলাম। আর বললাম সময় হলে যেন রাতে আসে। নীলা চলে যাচ্ছে। আমি আবার বাসায় ফিরলাম, একটা সিগারেট টানতে টানতে। এসে দেখি রিমি কাঁদছে। এত কাজ পড়ে আছে আর তুই এখনো বসে বসে কাঁদছিস? বলি, এইসব কাজ করার জন্য কি আমাকে আরেকটা বিয়ে করতে হবে নাকি? খবরদার, আপনার ওই নোংরা মুখে আবারও বিয়ের কথা বলবেন না। আপনি নষ্টা বাজে একটা মুখোশধারী অমানুষ। আমি চাই না আপনার ছোঁয়ায় আরো অন্য কেউ অসতী হোক। কি বললি? আমি নষ্ট মানুষ? তোকে তো আজকে আমি। রিমি তার দেহে জড়িয়ে থাকা শাড়িটা ফেলে দিয়ে বলল। কি মারবেন? মারুন। রিমির কাপড় সরাতে তার সারা শরীরে ক্ষত বিক্ষত দাগগুলো আমার চোখে পড়ল। ইস, কি বাজে ভাবে তাকে মারলাম। কিছু বলার আর সাহস থাকলো না আমার। মাথা নিচু করে চলে আসলাম। রুমে ঢুকে ডাক্তার চাচাকে ফোন দিব ভাবছি, কিন্তু ডাক্তার চাচা তো আমার পরিচিত, তাই তাকে আনা যাবে না। তাই রিমিকে সাথে করে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাব ভাবছি। তারপর রিমিকে বললাম, এই শোনো, কাপড়টা বদলে নাও।
কেন? এত কিছু বলার আর জানার তোমার দরকার নেই। যা বলছি তাই করো। বাসার সামনে একটা সিএনজি ডেকে আনলাম। কি হলো, তোমার বেরোনো হলো? রেমি বেরিয়ে আসলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জমের বাড়ি। কথা না বলে চুপচাপ করে থাকো তো। রেমিকে উঠিয়ে দিয়ে আমিও উঠলাম। রেমি বড্ড দুর্বল, তাই আমাকে ধরে বসলো। উফ, জ্বরে তো পুরো শরীরটা পুড়ে যাচ্ছে। দেখতে দেখতে হাসপাতালে চলে এলাম। ডাক্তার দেখে বলল, কি হয়েছে আপনার? আমি কিছু না বলে রেমির শাড়িটা সরিয়ে দেখালাম। ইস, কি করে এমন অবস্থা হলো? রেমি কিছু বলার সাহস পায়নি, তাই চুপ করে রইল। আপনি ওনার কি হন? এত কিছু জেনে আপনি কি করবেন? চিকিৎসা করার জন্য এসেছি, চিকিৎসাটা করুন। ডাক্তার হয়তো বুঝতে পেরেছে যে এখন আমি রিমির কে হয়। রিমিকে দেখে এবং শুনে কিছু ঔষধ আর একটা মলম দিল। তারপর ওখান থেকে ফিরে এলাম। বাসায় এসে বললাম ওষুধ খেয়ে একটু বিশ্রাম নিতে। আমি আমার ঘরে এসে শুয়ে রইলাম। অনেক বেলা হয়ে গেছে। আমি খাবো কি, আর রিমি বা কি খেয়ে ওষুধ খাবে? তাই কোনো রকম 4-5টা রুটি বানিয়ে রিমির জন্য নিয়ে গেলাম। ভিতরে ঢুকতেই, এসব কি? রুটি, এগুলো খেয়ে ওষুধটা খেয়ে নাও। খালি পেটে ওষুধ খাওয়া তো কোনো লাভ নেই, তাই তুমি খাও, আমি যাচ্ছি। চলে এলাম, নয়তো মেয়েটা আবার খাবে না। আমি আমার ঘরে এসে খেতে লাগলাম। হঠাৎ রিমি, এ কি, তুমি এখানে কেন আসলে? তোমাকে না বললাম খেয়ে দিয়ে বিশ্রাম নিতে? আমাকে ক্ষমা করবেন সাহেব, আজ আমার জন্য আপনাকে না খেয়ে থাকতে হলো। নীলা আপু শুনতে পেলে খুব রাগ করবে। আমি কি বলবো বুঝতে পারছি না। ভরসা দেব নাকি শাসন করব? ঠিক আছে ঠিক আছে, যাও তুমি। রিমি চলে যাচ্ছে। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, এই যে শোনো, এইটুকু করেছি বলে ভেবো না আমি তোমাকে মেনে নিয়েছি। তোমাকে ভালোবেসেছি। আজ তোমার জন্য যা করেছি তা কোনো চাকর বাকর হলেও করতাম। আর শোনো, রাতে নীলা আসবে। শরীর খারাপের অজুহাত ধরে আবার রাতেও না খাইয়ে রেখো না। না সাহেব, আপনাকে ভাবতে হবে না। হুম, মনে থাকে যেন। এবার যাও। উফ, সারাটা দিন খুব বাজে ভাবে কাটছে। এখন একটু না ঘুমালেই নয়। শুয়ে রইলাম। হঠাৎ ফোন বাজলো। বাবু খেয়েছো? হ্যাঁ। কি করো এখন? এই তো কিছু না। তুমি সন্ধ্যায় আসবে তো? তুমি এসে আমায় নিয়ে যাও, তাহলে যাব, নয়তো না। আচ্ছা ঠিক আছে, আমি পরে এসে নিয়ে আসবো। আচ্ছা, টাটা। ফোনটা রেখে চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ ঘুমানোর পর চোখটা খুললাম। ও মাই গড, অনেক দেরি হয়ে গেছে তো। যাই যাই, এবার একটু নীলাকে নিয়ে আসি। রিমিকে একবার বলে যাই। হঠাৎ করে রিমির ঘরে যেতে দেখি মেয়েটা অনেক চেষ্টা করছে তার পিঠে মলম লাগানোর জন্য। আমাকে দেখে বলল, এ কি, আপনার কিছু লাগবে? "আহ, ইয়ে মানে না না কিছু না। আমি একটু বাইরে যাচ্ছি তো তাই বলতে এলাম। আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি আসি।" ও আচ্ছা, যান। নীলা আপুকে বুঝি আনতে যাবেন? কোনো সমস্যা আছে তোমার? কিছু না, যান আপনি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। যেতে যেতে ভাবতে লাগলাম রিমির কথাটা। মেয়েটাকে এত যন্ত্রণা দিলাম, তবু আমার প্রতি তার ভালোবাসা কমে না। সত্যি সে কি অসতীর্থ, নাকি আমারই কোথাও ভুল হচ্ছে? না না, মাথায় কিছুই আসছে না। নীলার বাসার সামনে গিয়ে নীলাকে ফোন দিলাম। কই তুমি? তুমি কোথায়? এত দেরি করছো কেন আসতে? এই তো তোমার বাসার সামনে। ও, একটু দাঁড়াও, আমি আসতেছি। কিছুক্ষণ পর নীলা আসলো। চলো। কোথায় যাব এখন? তোমার বাসায়। কাল তো ওই মেয়েটার জন্য কিছুই হলো না। আচ্ছা চলো। নীলাকে নিয়ে বাসার পথ ধরলাম। আচ্ছা, তুমি এমন কেন? কেমন? সব সময় মন মরা হয়ে থাকো। কই না তো, আমি তো সবসময় হাসি মুখে থাকি। থাক, আমায় আর বোঝাতে হবে না। কতটা সুখে আছো দেখতে পাচ্ছি। কেউ জানুক আর না জানুক, ওই অসতী মেয়েটার জন্য তুমি কতটা কষ্টে আছো আমি জানি। আমি চুপ করে রইলাম। কি হলো, কথা বলো। ও হ্যাঁ, তুমি ঠিকই বলছো। দেখতে দেখতে বাসায় চলে এলাম। ভিতরে ঢুকে নীলা বলল, বাসায় কেউ নেই আজ? আছে তো। রিমি, রিমি, এই রিমি। আহা, আবার রিমিকে কেন ডাকছো? কেন ডাকছি মানে? আমাদেরকে চা দিতে বলো। কষ্ট হলেও রিমি আসলো।
জি আপু, বলেন, কিছু লাগবে? সারাদিন এভাবে শুয়ে না থেকে কিছু কাজকর্ম করলেও তো পারো। যাও, আমাদের জন্য চা করে নিয়ে আসো। আচ্ছা, এখনই আনতেছি। আসো জানু, আমরা গল্প করি। রিমি চা বানাতে গেল। আমি আর নীলা বসে বসে গল্প করছি। এই নেন চা। এত সময় লাগে 2 কাপ চা বানিয়ে আনতে? যত সব অকর্মা। উফ, বাদ দাও তো সব। এই, তুমি যাও তো এখান থেকে। জান, আমার চাটা তুমি খাও, তোমারটা আমি খাই। আরে না, এইসব আবার কেন? কেন জানু, কাল রাতের কথা মনে নেই যখন তোমার ঠোঁটে আমার ঠোঁট ছিল? এখন চা খেলে কি সমস্যা? আরে না, তেমন কোনো সমস্যা নেই, দাও। নানা সাহেব, ওইটা আপনি খাবেন না। কেন? খেলে তোমার কি? কারণ আপনার চেয়ে মিষ্টি বেশি দিছি, ওনার তো মিষ্টি খাওয়া নিষেধ, তাই। ও, তাই নাকি? কই ধ্রুব, তুমি তো আমাকে বললে না। আপনাকে কিভাবে বলবে? আপনি তো আর ওনার বউ নন। আপনি তো হলেন কি? টাকায় কেনা একটা নষ্ট গাছের দেহ, যার থেকে শুধু ফুল হয় কিন্তু ফল নয়। দেখলে ধ্রুব, তোমার বউ তোমার সামনে আমাকে কি বললো? তুমি এইভাবে কথাটা না বললেও পারতে। ও আমার বন্ধু, আমার সম্পর্কে সবকিছু জানার অধিকার তার আছে। ও আপনার বন্ধু আর আমি আপনার বউ। বাইরের মেয়ের চেয়ে ঘরের বউয়ের অধিকার অনেক বেশি থাকে, এটা নিশ্চয়ই জানেন। দেখো, আমি এত কিছু বুঝি না। তুমি নীলা থেকে ক্ষমা চেয়ে নাও। শুধুই ক্ষমা? মানে? মানে শুধু সরি কেন, যদি আপনার জন্য আমার জীবনটা চাইতেন সেটাও দিয়ে দিতাম। সরি, আমি বুঝতে পারিনি আপনাকে আঘাত করলে। তা আমার স্বামীর বুকে আঘাত লাগিয়ে আমাকে ক্ষমা করে দিন। রিমির এই কথা আমাকে ভাবুক করে তুললো। সে আমার জন্য জীবন দিতেও প্রস্তুত। নীলা মুখ বাঁকা করে অন্যদিকে বসে আছে। ঠিক আছে ঠিক আছে, এবার এখান থেকে যাও তো। এই শোনো, তুমি এই মেয়েটাকে তালাক দিয়ে দাও। এমন বউ নিয়ে কেউ সংসার করে নাকি? এসব তুমি কি বলো? যা বলছি ঠিকই বলছি। আমি চাই না আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে। তুমি শুধুই আমার, শুধুই আমার। ও সত্যি? তুমি আমাকে এতটা ভালোবাসো? হুম, অনেক ভালোবাসি। আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা ঠিক আছে, তুমি কি এখন থাকবে নাকি চলে যাবে? মানে কি, তুমি কি আমাকে তাড়িয়ে দেবে নাকি? তাড়াতে হলে ওই মেয়েকে তাড়াও, আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। না না, তা নয়, এমনি বললাম। একটু পরে রিমি আসলো। কি ব্যাপার, তুমি এখানে? বাড়িটা যখন আমার, তখন আমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো। আমার মনে হয় না কোনো বাহিরের মেয়ে সেখানে আমায় বাধা দিতে পারবে। তোমার বাড়ি? শোনো ধ্রুব কি বলে। ধ্রুব কি বলবে? সে তো এক মুখোশধারী দেহলোভী পুরুষ, যে শুধু মজা নিতে জানে, কাউকে ভালোবাসতে নয়। কি? আমার সামনে আমার জানুকে এত বড় কথা? তোকে আজ আমি মেরেই ফেলবো। কখনো আমাদের দুজনার কথার মাঝে কথা বলতে আসবি না। ঠিক বলছো, চলো। রিমি বসে বসে কাঁদছে। আমি আর নীলা আমার ঘরে গেলাম। দেখো, আমি আর কাল থেকে এ বাড়িতে আসবো না। এত অপমান হতে পারবো না। উফ, ছাড়ো তো ওর কথা। এটা তোমার বাড়ি, তোমার ঘর। তুমি যা বলবে তাই হবে। সত্যি? সত্যি। তুমি শুধু আমাকে। সেটা আর বলতে হবে না। এই মন, প্রাণ, দেহ সবই তোমার। জানি তো, তাই তো তোমাকে সব সময় কাছাকাছি রাখি। দুজনে কিছুক্ষণ শুয়ে থাকার পরে। খুব ক্ষুধা লেগেছে জানো, তোমার বউকে বলো খাবার দিতে। তুমিও না, তোমাকে তো বললাম এটা তোমার বাড়ি, তোমার ঘর। তুমি যা বলবে তাই হবে। এসবে আবার আমাকে কেন চড়াও? আমি তো শুধু তোমাকে চাই। রিমি, এই রিমি। আমাকে ডেকেছেন? হুম, যা তাড়াতাড়ি আমাদের খাবার দে। আচ্ছা। কিছুক্ষণ পরে রিমি এসে ডেকে বলল খাবার দিয়েছে। চলো সোনা, খেয়ে আসি। আমি আর নীলা খেতে বসলাম। পাশে রিমি দাঁড়িয়ে আছে। এই, এখানে দাঁড়িয়ে কি করিস রে? যা, চলে যা এখান থেকে। না মানে যদি আপনাদের কিছু লাগে। আরে থাকুক না, থাকলে সমস্যাটা কি? এসব কি রান্না করেছিস? এগুলো কি খাওয়া যায় নাকি? কুকুরের জন্য এর চেয়ে ভালো খাবার হয় কিনা আমার জানা নেই। কি? আমরা কুকুর? ছি 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 ধ্রুব, ছি। এতটা অপমানিত হতে হবে আমি ভাবতেও পারিনি। রিমির কথাটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। মারলাম 2টা চড়। থাক থাক, অনেক হয়েছে, আর না।
চলো আমরা ঘুমিয়ে পড়ি। আমি আর নীলা শুয়ে রইলাম। কি ভাবছো তুমি? একটু আদর করবে না? নীলার কথা আমার কানে যায় না, মনে শুধুই রিমির কথা। কানে আসে রিমির গুনগুন কান্নার শব্দ। মেয়েটা কিভাবে না মারলেও পারতাম। কি হলো? কই কিছু না তো, তুমি দাঁড়াও, আমি একটু আসছি। কোথায় যাচ্ছো? আমি কোনো কিছু না বলে বেরিয়ে পড়লাম। রিমি দেখি তার ঘরে কান্না করছে, দরজাটাও বন্ধ। আমি দরজায় আওয়াজ দিলাম, রিমির কান্না বন্ধ হয়ে গেল। চুপ করে রইল মেয়েটা। এ কি, তুমি এখানে কি করছো? তুমি আবার কেন উঠে আসলে? তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না, চলো। ও ঘুমিয়ে পড়েছে, চলো এখন। তুমি যাও, আমি আসছি। রিমি, দরজাটা খোলো। রিমি। ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাইনি। আমিও ভাবলাম রিমি হয়তো ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে এলাম, বসে রইলাম। কি হলো, ঘুমাবে না? তুমি ঘুমো, আমি একটু পরে ঘুমোবো। তুমিও না, কেন একটা নষ্টা মেয়ের জন্য এত চিন্তা করো বুঝি না আমি। নীলা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আমিও শুয়ে পড়লাম। সকাল 9টায় ঘুমটা ভাঙলো। মনে মনে ভাবতে লাগলাম রিমি আজ আমাদের ডাকেনি কেন। উঠে রিমির ঘরে গেলাম, দরজাটা এখনো বন্ধ। রিমি, এই রিমি, কত বেলা হয়েছে, তুমি এখনো ঘুমোচ্ছ? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই কেন? নীলা, এই নীলা। কি হলো, এত ডাকছো কেন? এই দেখো না, রিমি এখনো ওঠেনি। মহারানী এখনো ঘুমাচ্ছে, এখন আমাদের নাস্তা দিবে কে? ঘুম আজকে বের করব, বাড়ি থেকে বের করে দেবো এই পাপিকে। ভিতরে ঢুকবে কি করে? দরজাটা ভেঙে ফেলবো। সিদ্ধান্ত নিলাম এই মেয়েকেই বাড়িতে আর রাখবো না। অনেক চেষ্টার পর দরজাটা ভেঙে ফেললাম। ভিতরে ঢুকেই দেখি রিমি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে, রিমি, এই রিমি, কথা বলো, কথা বলছো না কেন? যাক, আপদটা শেষ পর্যন্ত মরে গেছে, ভালোই হলো। চুপ করো নীলা, এসব কথা একদম মুখে আনবে না। রিমিকে নিয়ে বড়ই চিন্তিত হয়ে পড়ে ধ্রুব। আর এদিকে নীলা ধ্রুবকে পাওয়ার আশায় বিভিন্ন ধরনের বাহানা করতে থাকে। নীলার সেই বাহানা যখন ধ্রুবর অসহ্য হয়ে যায়, তখন ধ্রুব যা করে। নীলার কথায় প্রচন্ড রাগ পেয়ে গেল। রাগের মাথায় নীলাকে দিলাম 2টা চড়। তুমি আমাকে মারলে, তাও আবার এই কাজের মেয়েটার জন্য? হ্যাঁ মেরেছি, কারণ ও কাজের মেয়ে নয়, ও আমার স্ত্রী, আর আমি ওর বিয়ে করা স্বামী। ঠিক আছে, তাহলে তুমি তোমার বউকে নিয়েই থাকো, আমি গেলাম। নীলা অভিমান করে চলে গেল। আমি তাড়াতাড়ি রিমিকে নিয়ে হাসপাতালে গেলাম। সারা শরীর রিমির ক্ষত বিক্ষত হয়ে আছে। ডাক্তার রিমির অবস্থা দেখে বলল, 2-1 দিন থাকতে হবে। আর এভাবে কে মারলো ওকে? তো নিশ্চিত ভাবে কেউ কাউকে মারতে পারে ডাক্তার ওর কিছু হবে না তো? না, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তবে তবে কি ডাক্তার সাহেব? সময় মতো ওষুধ খাওয়াতে হবে। ওর প্রতি যত্ন আর খেয়াল রাখলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, আমি নিজে ওর সব কিছু দেখাশোনা করব। তাহলে আর কি, জ্ঞান ফিরলে ওকে নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কাছ থেকে রিমির কাছে আসলাম। রিমি ঘুমোচ্ছে অনেক আরামে। আমিও রিমির পাশে বসে তার মাথায় হাত বুলোতে লাগলাম। একটু পর রিমির জ্ঞান ফিরল। চোখ খুলে দেখলো আমি তার পাশে বসে আছি। আপনি এখানে? কেন, অন্য কারোর বুঝে আসার কথা ছিল? এখনো আমি সন্দেহ করেন? এসব কথা বলার সময় এখনো অনেক আছে। তুমি ঘুমো, তোমাকে বিশ্রাম নিতে হবে। আমি আসছি একটু। বাইরে এসে নীলাকে ফোন করলাম, কিন্তু সে বারবার ফোনটা কেটে দেয়। একটু পরেই, সরি, ব্যস্ত ছিলাম তাই ধরতে পারিনি। আচ্ছা সমস্যা নেই। কোথায় আছো এখন? বাসায়। তোমার বউ এখন কেমন আছে? ভালো আছে। আচ্ছা রাখি, রাতে আসবো। রাতে? না থাক, আজ আর আসতে হবে না। কেন? এখন থেকে বাইরে আমরা দেখা করব। তবে আসতে পারো, কিন্তু রাত থাকতে পারবে না। এসব তুমি কি বলো, আমি কিছুই বুঝতেছি না। তোমাকে বুঝতে হবে না, এখন রাখি। রিমিকে নিয়ে বাসায় যেতে হবে। ফোনটা রেখে দিলাম। নীলাকে আর কিছু বলার সুযোগ দিইনি। তারপর তাড়াহুড়ো করে রিমির কাছে এসে, রিমি, কিছু লাগবে তোমার? হাত দিয়ে বোঝালো তার পাশে একটু বসতে। রিমি আমার একটা হাত টেনে তার মাথায় রাখলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। কি বাসায় চলে যাবে?
রিমি অনেক কষ্টে উত্তরটা দিল। হুম। ঠিক আছে, তুমি বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। ডাক্তারের সাথে কথা বলে রিমির কাছে আসলাম। ডাক্তার কি বলেছেন, বাসায় যেতে পারবো? হুম। তাহলে আমাকে বাসায় নিয়ে চলুন। রিমিকে বাসায় নিয়ে আসলাম। রিমিকে শুয়ে দিয়ে আমি অন্য ঘরে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর নীলা আসলো। আরে, তুমি এই সময়? কেন আসতে পারি না বুঝি? না না, তা কেন, যখন ইচ্ছা তখনই আসবে। তার কিভাবে সম্ভব? মনে হয় এবার সেই দরজাটা বন্ধই হয়ে যাবে। কেন? যেভাবে বউ পাগল হলে, তাতে তো দেখি আমার জন্য দরজাটা চিরদিনের জন্যই বন্ধ হয়ে যাবে। আরে না না, কি যে বলো না তুমি। ডাক্তার বললো ওর একটু সেবা যত্ন নিতে, তাই একটু আর কি। থাক, আর বলতে হবে না। চলো, ওকে দেখবে। পাগল নাকি? আমি যাব ওই মেয়েকে দেখতে? এ কি, এতে হাসির কি আছে? শোনো, আমি তোমাকে দেখতে এসেছি, তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি, তোমার বউয়ের সাথে নয়। ও আচ্ছা আচ্ছা, তা আমার সাথে দেখা তো হলো, কথাও হলো, এবার তুমি আসতে পারো। মানে কি? তুমি আমাকে তাড়িয়ে দিবে নাকি? হুম, মনে করো তাই। যার মাঝে এতটুকু মনুষ্যত্ব নেই, তার সাথে আর যাই হোক কোনো সম্পর্ক করা যায় না। তুমি আসতে পারো। আচ্ছা আচ্ছা, তুমি যখন এত করে বলছো, তখন আর কি করার, চলো দেখে আসি। না, তোমাকে আর দেখতে হবে না, তুমি এখন যাও তো। ধ্রুব, তুমি এমন করছো কেন? প্লিজ, তুমি যাবে। এই ফাঁকে রিমিও বের হয়ে আসলো। এ কি, তুমি আবার উঠে আসলে কেন? তোমাকে না ডাক্তার বলেছে বিশ্রাম নিতে? আপুকে ফেরাও, আপু তো চলে যাচ্ছে। যে যাবার তাকে যেতে দাও, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যাও তো, তুমি তোমার ঘরে যাও। রিমিকে নিয়ে তার ঘরে গেলাম। চলে আসার সময় রিমি আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? এই যে আমার জন্য নীলা আপনাকে ভুল বুঝে চলে গেছে। এ কি রে বাবা, নিজের কথা না ভেবে অন্য আরেকটা মেয়ের জন্য এত ভাবে, তার সাথে যার না আছে রক্তের সম্পর্ক, আর না আছে কোনো আত্মীয়ের পরিচয়। দেখো, কি ভাঙলো আর না ভাঙলো সেটা নিয়ে তুমি চিন্তা না করলেও চলবে। আগে তুমি সুস্থ হও, তারপর দেখা যাবে। রিমি চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আগে না বুঝলেও এখন বুঝছি, দেহের ক্ষতর চেয়ে তার মনের ক্ষতটা অনেক বেশি, অনেক যন্ত্রণাদায়ক। রিমির মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে পাড়াতে মনের মধ্যে অনেক প্রশ্নের জন্ম হলো। সত্যি কি রিমি অসতীত্ব? সত্যি কি, সত্যি কি ওর জীবনে আমার আগে অন্য কেউ এসেছিল? আচ্ছা, ওর জীবনে যদি কেউ থেকেও থাকে, তাহলে তো এত অত্যাচার নির্যাতন সহ্য না করে ওই ছেলেটার হাত ধরে চলে যেত। তা কি আমার চোখে কালো চশমার কারণে রিমির মতো একটা ফুলের মতো পবিত্র মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছি? উফ, একটু আদর যত্ন পেয়ে রিমি ঘুমিয়ে পড়লো। আচ্ছা, কিছুক্ষণ ঘুমাক। রিমির পাশে গিয়ে বসে রইলাম। কখন আর ঘুম ভাঙবে? আমি তার পাশে বসে মোবাইল টিপছি। একটু পর রিমির ঘুম ভাঙলো। এ কি, আপনি এখানে? তোমার অপেক্ষায় আছি। আমার কেন? ও বুঝেছি, আপনাদের জন্য রান্না করতে হবে তাই তো। আরে না না, অনেক দেরি হয়ে গেছে তাই না? একটু দাঁড়ান, বেশি সময় লাগবে না রান্না করতে। কিচ্ছু করতে হবে না তোমাকে, এখানে বসে থাকো চুপ করে, আমি খাবার আনছি। এভাবে শুয়ে থাকলে হবে নাকি? আমার আবার শুয়ে থাকতে একদম মন চায় না। উফ, আচ্ছা যারা তো দেখছি তোমাকে নিয়ে, একটু বসো, আমি আসছি। আমি রুটি আর কলা নিয়ে আসলাম, এই নাও, খেয়ে ওষুধটা খেয়ে নাও। আপনি খেয়েছেন? না, পরে খেয়ে নেবো, আগে তুমি খেয়ে ওষুধটা খেয়ে নাও। আচ্ছা, নীলা মনে হয় আর আসেনি তাই না? এই শোনো, কলা রুটি খাবে নাকি মার, কোনটা? দুটোই। মানে? মানে বুঝেন না, আপনি যা খুশি মনে খাওয়াবেন সেটাই খাবো। ওই লে বাবা লে, রিমিকে নিজ হাতে খাইয়ে দিলাম। এখন কেমন লাগছে? অনেক ভালো। কোথাও ব্যথা করে নাকি? স্বর্গে কি আর ব্যথা থাকে? আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? খাবো তো। খাবেন যখন আমার সামনে খান। কি আর করার, জোর করে তো কিছু করতে পারবো না, তাই খেয়ে নিলাম। আচ্ছা বাবা, এবার খুশি তো? যান, আপনিও ঘুমিয়ে পড়ুন। আমিও ঘুমাবো, তবে তুমি আগে ঘুমাবো। একটু বেশি আদর সোহাগ পেয়ে রিমি ঘুমিয়ে পড়েছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, রিমির নিষ্পাপ চেহারাটা বলে দেয় সে অসতীত্ব নয়। সে সকালে ফুলের মতোই পবিত্র, রাতের চাঁদের মতোই সুন্দর, যে সবাইকে আলোকিত করে নিজে হারিয়ে যায় মেঘের আড়ালে। খারাপ তো হলাম আমি, অনেক খারাপ। কোনো ভালো মানুষই বাসায় মেয়ে এনে ফুর্তি করে না। ভাবতে ভাবতে আমিও যে কখনো রিমির পাশে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি।
সকাল হয়ে এলো। রিমি মাথায় হাত দিয়ে, এই যে শুনছেন, শুনছেন আপনি? রিমি ডাক শুনে আমার ঘুমটা ভাঙলো। আপনি ঘুমাননি, সারা রাত এখানে কাটালেন? কে বলেছে ঘুমাইনি? তোমার ডাকে তো ঘুম ভাঙলো। তারপরও আপনি সারা রাত এখানে এভাবে কাটালেন? তাতে কি, আমি তো আমার বউয়ের পাশে রাত কাটালাম, তাতে দোষের কি আছে? কি বলছেন, আরেকবার বলুন তো। আমার বউয়ের পাশে রাত কাটালাম, তাতে দোষের কি আছে? আপনি না খুব সুন্দর করে মজা করতে পারেন। আমি তো এবাড়ির কাজের মেয়ে, বউ হলাম কখন? রিমির প্রশ্নের উত্তর আমার জানা নেই, তাই মাথা নিচু করে চুপ করে রইলাম। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। রিমিকে না বুঝতে পারলেও তার কথাটা বুঝতে পেরেছি। সে এখন আমার উপর বিশ্বাস রাখতে পারে না। রিমি চলে গেল, আমি তার বিছানায় শুয়ে রইলাম। একটু পরে রিমি এসে, এই যে আপনি আমার বিছানায় কেন? তোমার বিছানা মানে? বলো আমাদের। সে অধিকার প্রথম রাতে হারিয়ে ফেলেছি। উঠুন উঠুন বলছি। হাত মুখ ধুয়ে টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে আসুন। তুমি খাবে না? পরে খাবো, আগে আপনি খেয়ে নিন। আরে না না, আগে তোমাকে খেতে হবে। আগে তুমি খেয়ে ওষুধ খাও, তারপর আমি খাবো। না না, তা কি করে হয়? আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, দুজন একসাথে খাবো, চলো। না না, নীলা দেখলে খুব রাগ করবে। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখন কি করে বোঝাবো? আমি এখন তোমাকে মন থেকে মেনে নিয়েছি। লজ্জিত হয়ে বললাম, আর কোনো কথা শুনবো না আমি, এবার চলো। রিমিকে জোর করে খাওয়ার টেবিলে বসালাম, দুজনেই খাচ্ছি। ঠিক তখন নীলাও চলে আসলো। বাহ, দারুণ তো, স্বামী স্ত্রী দুজনেই খাওয়ার টেবিলে। আরে তুমি এত সকালে এখানে? কেন, এসে বুঝি বিপদ বাড়িয়ে দিলাম? দেখতে এলাম কাজের মেয়ের সঙ্গে তোমার সংসারটা কেমন চলছে। নীলা, ঠিকভাবে কথা বলো। এমনিতে রিমির শরীর খারাপ, আবার যদি কিছু একটা হয়ে যায় তখন? রাখো সব, বলো আমরা বিয়ে কবে করছি? বিয়ে মানেটা কি? এমন তো কথা ছিল না। কি বলতে চাও তুমি? আমাকে বিয়ে করবে না? না, কখনই না। তুমি হয়তো এটা ভুলে গেছো, আমি অন্য আরেকটা মেয়ের স্বামী। অন্য আর একটা মেয়ের স্বামী মানে? তাহলে আমার সাথে কেন রাত কাটালে? আমাকে কেন তোমার বুকে টেনে নিলে? ছোট্ট একটা ভুল ছিল, যে ভুলে আমার জীবন থেকে অনেকগুলো সুখের দিন হারিয়ে গেছে। ভুলটা তোমার ছিল, আমার নয়। ভুলটা আমার ছিল, কিন্তু তোমারও তো প্রয়োজন ছিল টাকা, যার জন্য তুমি আমার সাথে রাত কাটালে। শোনো, এসব কথা বাদ দাও। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। অনেকক্ষণ ধরে নীলার সাথে আমার কথা কাটাকাটি চলছে, কিন্তু রিমি কোথায়? তাকে তো দেখা যায় না। রিমি, এই রিমি, রিমি! কি ব্যাপার, মেয়েটা আবার কোথায় গেল? মনের ভিতর সন্দেহ জাগলো। না, ভিতরে গিয়ে দেখি তো। আমার পিছনেও নীলাও আসছে, আমার পিছনে নীলাও আসছে। রিমির ঘরে গিয়ে দেখি রিমি চিত হয়ে শুয়ে আছে। রিমি, হে রিমি, রিমি কথা বলো। পাশে দেখি বিষের বোতল, ও অনেকগুলো বিষ খেয়েছে। আমি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটতে লাগলাম, নীলাও ছুটতে লাগলো আমার সাথে বিয়ের জন্য। আমি নীলাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, নীলা অজ্ঞান হয়ে পড়ে থাকলো। তারপর রিমিকে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। রিমি ভিতরে বিষের জ্বালায় ছটফট করছে, আর আমি তাকে হারানোর ব্যথায় বাইরে থেকে ছটফট করতে থাকি। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। আমি দৌড় দিয়ে গিয়ে বললাম, ডাক্তার, ডাক্তার, আমার রিমি। দেখুন, ভয়ের কিছু নেই, একটু পরে আপনারা ওর সাথে দেখা করতে পারবেন। কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর মনকে আর বোঝাতে না পেরেই ডাক্তারকে বলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে রিমির পাশে বসে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, রিমি, কেন এমন করলে? আমি তো তোমাকে হারাতে চাইনি, তুমি কেন চলে যেতে চাইলে আমাকে একা করে না ফেরার দেশে? খুব ভালোবেসে ফেলেছি তোমাকে, শুধু বলতে পারিনি। খুব ভালোবেসে ফেলেছি তোমাকে, শুধু বলতে পারিনি রে পাগলি। কিছুক্ষণ পর রিমি হাত দিয়ে আমাকে স্পর্শ করলো, আর রিমি গুনগুন করে বলতে লাগলো, এই যে সাহেব, কে বললো আপনাকে এত সহজে আমি ছেড়ে চলে যাব? দেখুন, আমি এখনো বেঁচে আছি আপনার মুখে মাথা রেখে ঘুমাবো বলে। আপনার ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, শুধু আপনার জন্য। এই প্রথম অনেক ভালোবাসা নিয়ে রিমির কপালে একটা চুমু খেলাম। পিছনে দেখি নীলা দাঁড়িয়ে আমার আর রিমির সব কথা শুনছে। সব শুনে রিমিকে বলল, বোন, জানি আমার কোনো ক্ষমা নেই, তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, পারলে ক্ষমা করে দিও আপন বোন ভেবে। আর কখনো আসবো না তোমার ভালোবাসার ভাগ নিতে।
নীলা আমার আর রিমির হাত এক করে দিয়ে চলে যাচ্ছে। আমিও রিমির বুকে মাথাটা রাখলাম। আহ ব্যথা পেলে অসতীর্থ বউ? আদর্শবান স্বামী অনেক পাইছি। বলেই রিমি আমাকে জড়িয়ে ধরলো। যাক, অবশেষে জায়গা করে দিতে পেরেছি রিমির বুকে।